আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মঞ্জুর হোসেন, সদস্য পরিকল্পনা কমিশন, সাধারণ অর্থনীতি বিভাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24। অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি সময় দেওয়ার জন্য। আমরা যেই তথ্য উপাত্ত দেখাচ্ছিলাম পুরোপুরি আসলে আপনি এগুলো নিয়েই কাজ করেন। সো নতুন করে তথ্যের ভিত্তিতে আপনার কাছ থেকে কিছু জানবো না, তবে নতুন অর্থ বছরের প্রত্যাশাটা জানতে চাই। ধন্যবাদ। নতুন অর্থ বছরে সবার মতো আমাদেরও প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এই সরকার নতুন বাজেট দিয়েছে, নতুন ভিশন আছে এর মধ্যে দিয়ে, এবং সেগুলো বাস্তবায়িত যদি করা যায় তাহলে দেশের অর্থনীতি অবশ্যই বেগবান হবে। তবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কিছু গতি সঞ্চারিত হয়েছে। এক্সটার্নাল সেক্টর যেটা আমরা বলি, ব্যালেন্স অফ পেমেন্ট বলেন, এক্সচেঞ্জ রেট বলেন, ইন্টারন্যাশনাল রিজার্ভ বলেন, এগুলো অনেকটাই ভালো অবস্থানে আছে, স্টেবিলাইজ হয়েছে। ইনফ্লেশন ধীরে ধীরে কমছে। এটা আপনি যেমন বলছেন, আমিও বলি যে এটা এখনো চিন্তার বিষয় আছে, এবং সেক্ষেত্রে চালের মূল্য মানে ইনক্রিজিংলি বেড়ে চলেছে। এটা আমি মনে করি যে সরকারের আরো সিরিয়াস ভাবে দেখা দরকার। কারণ হচ্ছে বড় ধান আসার পরেও কেন চালের মূল্য বাড়ছে, এখানে মার্কেটের প্লেয়াররা কি রোল প্লে করছে, সাপ্লাই চেইনে কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখা দরকার। তাহলে হয়তো বা মূল্যস্ফীতিও আস্তে আস্তে কমে আসবে। বিনিয়োগের দিকটায় আমি ব্যবসায়ীদের কথা শুনছিলাম। আমার মনে হয় যে যেহেতু ব্যাংকিং সেক্টরে আমরা অনেকটা গুড গভর্নেন্স ফিরিয়ে আনতে পেরেছি, ব্যাংকিং সেক্টরের কোনো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়নি, সুতরাং এটা দিয়ে একটা ভবিষ্যতের দিকে আমরা আশাবাদী হতে পারি। ইন্টারেস্ট রেটটা একটু বেশি আছে, এবং সেটা থাকার একটা কারণ হচ্ছে মূল্যস্ফীতি। আর বাংলাদেশে ইন্টারেস্ট রেট যে হারে মানে এনপিএল, নন পারফর্মিং লোন আছে, সেই হিসাবে মনে হয় না যে ইন্টারেস্ট রেটটা একটা বড় ফ্যাক্টর। বরং বড় ফ্যাক্টর হচ্ছে ডুইং বিজনেস এনভায়রনমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো। ব্যবসায়ীরা তাদের দিক থেকে যদি তারা নিজেদের জায়গা থেকে কাজ করেন, তারা অ্যাটলিস্ট গ্রাজুয়েশনকে সামনে রেখে নিজেদের এফিসিয়েন্সি বাড়ান, আমি মনে করি ইন্টারেস্ট রেট বড় ফ্যাক্টর হবে না। এবং সামনের মনিটারি পলিসিতে ইন্টারেস্ট রেটটা আমি আশা করবো যে আরো কমে আসার একটা সুযোগ। নিশ্চয়ই ডক্টর হোসেন, একটা পয়েন্টে কিন্তু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই গভীর সংকটে আছেন, সেটা হচ্ছে জ্বালানি সংকট। আমরা বাজেটে দেখলাম যে কিছু উদ্যোগের আভাস দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে যে এখানে সমাধান নিশ্চিত করা যাবে সেরকম কোনো রূপরেখা পাইনি। আপনি কতটা আশাবাদী এই সংকট সমাধানে? বাজেটে তো সবকিছুর রূপরেখা দেওয়া যাবে না, কিন্তু জ্বালানি ক্ষেত্রে একটা আমরা যে অবস্থানে আছি, গ্যাসের ক্ষেত্রে একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আসলে এলএনজি আমদানির একটা প্রক্রিয়া এবং যে সিস্টেম সেটা ডেভেলপ করা হয়েছে। আমি মনে করি যে জ্বালানি সংকট হয়তো যেসব সোর্স গুলো থেকে আমরা জ্বালানি সংগ্রহ করি, বা যেসব জ্বালানির বিশেষ করে বিদ্যুতের বা গ্যাস ক্ষেত্র, নতুন নতুন গ্যাস ক্ষেত্র কি বলা যায়, খুব খননের প্রক্রিয়া নেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এগুলো সবগুলোই আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে দেশের অর্থনীতির অবস্থা তো আমরা একটা ক্রান্তিকাল থেকে পার হয়ে আসতেছি। কারণ সারা বিশ্বে অর্থনীতির অবস্থা বিভিন্ন দেশে খারাপ, আমাদের দেশে ব্যতিক্রম না। আমরা একে তো আগের একটা রিপ্রেসিভ রেজিমে ছিলাম, তারপর জুলাই আপরাইজিং এর পরে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কেটেছে। সুতরাং সেগুলো পার হয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং সামনের দিনগুলোতে আমি মনে করি যে এই অবস্থাগুলো আরো উন্নতি হবে। আমরা আর্থিক খাতের কথা আপনার কাছ থেকে শুনছিলাম। এখন প্রায় 15% মতো সুদ ব্যাংকে এটা হয়ে গেছে। সুতরাং এত চড়া সুদে ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট করাটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কঠিন। কিন্তু নতুন মুদ্রানীতিতেও যে এখানে গভর্নর একটু নমনীয় হয়ে নীতি সুধার কমাবেন, এই আভাস কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এইটা যদি চলতে থাকে, এই চড়া সুদ, কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ কর্মসংস্থানের জায়গায় উন্নতি হবে বলে মনে করেন কিনা আপনি? না, একটা হচ্ছে যে সুদের হার তো এখন ব্যাংকগুলোর উপরেই নির্ধারণ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, এবং এটা বাজার ভিত্তিক করা হয়েছে। 10% পলিসি রেট দেওয়া হয়েছে যদি ব্যাংকগুলো সরকারের কাছ থেকে ঋণ নেয়, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। এখন সুদের হার কমানোর দায়িত্বটা অনেকটা ব্যাংকের উপরে নির্ভর করে। তাদের যে অপারেটিং কস্ট কমানো, তাদেরকে এফিসিয়েন্সি বাড়ানো, এবং তাদের যে নন পারফর্মিং লোন কমিয়ে আনা, এগুলো যদি কমিয়ে আনা যায় সুদের হার কিন্তু তারা আরো কমিয়ে আনতে পারেন। কারণ ব্যাংকগুলোর নিজস্ব কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক পলিসি রেট বেশি ধরেছেন বলেই অন্য ইন্টারেস্ট রেট 5% বেশি ধরতে হবে, আমি এটার কোনো কারণ দেখি না। সেটা 5% না হয় সেটা 4% বা 3% হতে পারে, কিন্তু সেটাও তো 13% যদি হয় সেটাও তো অনেক বেশি। আর আপনি বলছিলেন যে প্রায় 25%
যদি আমার এনপিএল হয় ওখানে সুদের হার কমানোর জায়গাটা আসলে খুব কম, কারণ ব্যাংকগুলোকে একটা বড় ধরনের ভর্তুকির মধ্য দিয়ে যেতে হয়। আমি এনবিআর ইস্যুতে আপনার দু একটা মন্তব্য শুনবো। রাজস্বে আমরা যেটা ধারণা করছি যে অর্থ বছর শেষে হয়তো 3,70,000 কোটি টাকার মতো একটা অঙ্ক আমরা আহরণ করতে পারি, যেটা কিন্তু এর আগে 4.25 লাখ কোটি টাকা পর্যন্ত আমরা এক অর্থ বছরে করেছিলাম, সেটাকেও টাচ করতে পারবো না। এত বড় 1 লাখ কোটি টাকার মতো একটা ঘাটতি নিয়ে নতুন অর্থ বছরে আমরা যাত্রা শুরু করলাম। আপনি কি মনে করেন যে এই 5 লাখ কোটি টাকার যে লক্ষ্যমাত্রা সেটা কতটুকু শেষ পর্যন্ত গিয়ে অর্জিত হতে পারে? বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি মনে করি এটা কঠিন হবে সরকারের জন্য এই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন করা। কিন্তু এনবিআর এর যে সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছে বা সংস্কারগুলো কার্যক্রম শুরু হয়েছে সেগুলো যদি করা যায়, ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি আরেকটু ভালো হয়, ইনভেস্টমেন্টের গতি যদি ফিরে আসে এবং রাজনৈতিক একটা স্থিতিশীলতার দিকে যদি যায়, তাহলে আমার মনে হয় লক্ষ্যমাত্রা পুরোটা না হলেও অনেকটাই অর্জিত হবে বলে আমি আশা করছি। অর্থ বছরে নতুন বাজেট বাস্তবায়িত হবে, কিন্তু আমরা দেখলাম যে 49% মাত্র এডিপি বাস্তবায়িত হয়েছে 11 মাসে, আমাদের যেটা সবশেষ অর্থ বছরে। এইখান থেকে একটা ভালো এডিপি বাস্তবায়ন, ভালো অর্থে যে ভালো মানের এবং ব্যয়ের দিক থেকেও কিভাবে নিশ্চিত করবে সরকার? একটা হচ্ছে যে 49% যদিও বা আপনি 11 মাসে দেখছেন, আসলে জুনের হিসাব না আসা পর্যন্ত বলা যাবে না। সবচেয়ে বেশি অর্থ ছাড় হয় জুনে যে, সেদিক থেকে চিন্তা করলে আমাদের ট্রেডিশনালি হচ্ছে যে 70-80% মিনিমাম হয়তো বাস্তবায়িত হয়েছে। কিন্তু আপনার যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সামনের বছরগুলো, এই বছরটা যেটা নতুন বছর শুরু হলো অর্থ বছর, সেখানে এডিবি বাস্তবায়নের চ্যালেঞ্জটা কি? এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে এডিপি বাস্তবায়নে আগের চাইতে এই সরকার ডেফিনেটলি আরো বেশি মনোযোগী হবে, যেগুলো দুর্নীতি যাতে কম হয়, প্রকিউরমেন্টটা যদি প্রসেসটা যাতে ভালোভাবে ফলো করা হয় এবং অন্যান্য যেসব চেক এন্ড ব্যালেন্স আছে সেগুলো দেখা হয়। সেদিক থেকে কিছুটা শঙ্কা থাকে যে হয়তো বা এইসব কারণে কিছুটা হয়তো কম হতে পারে। তবে রাজস্ব আহরণের সাথে তো এডিপির বাস্তবায়নের একটা সম্পর্ক আছে, সেটা একটা বিষয়। যদি রাজস্ব আহরণ আমরা ভালো করতে পারি তাহলে এডিপি বাস্তবায়নও ভালো হবে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই বছর এডিপিটা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা হয়তো একটু বড়ই হয়েছে, যদিও অনেকে বলছেন যে কম করা হয়েছে, কিন্তু ফিসকাল যে স্পেস তাতে করে এই এত বড় এডিপি বাস্তবায়ন করা একটু কঠিন। কারণ হচ্ছে যে এই 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 অর্থ বছরে যতগুলো প্রজেক্ট, এগুলো কিন্তু আমরা উত্তরাধিকার সূত্রেই পেয়েছি, এগুলো হঠাৎ করে বন্ধ করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা চেষ্টা করা হয়েছে সেটাকে যাতে এটা কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, ইমপ্লিমেন্টেশনের দিকে মনোযোগ দেওয়া যায়। আমরা সে প্রত্যাশা করি। ডক্টর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল 24 এর এই বিজনেস 24 এ আয়োজনে যোগ দেওয়ার জন্য।